হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অনুক্রম এবং ধারার অনুশীলনীর এইটা 9 নম্বর প্রশ্নটা। তো এটা আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করব যাতে করে তোমাদের আর এই অঙ্কে কোনো সমস্যা না থাকে। তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো দিচ্ছি, তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল দিয়ে দাও, তাহলে পরবর্তী ক্লাস সবার আগে তুমি পেয়ে যাবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমাদেরকে এই অঙ্কটার উদ্দীপকটা বুঝতে হবে, অর্থাৎ বারটা অঙ্কটা আমাদেরকে বুঝতে হবে, দেন এটা আমরা সলভ করব। তো এখানে প্রথমে বলা আছে, দেখো একটি সমবাহু ত্রিভুজ আঁকো। যেহেতু ফার্স্ট টাইম আমাদের বলছে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে, সো আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। তো আমি এই পাশে সমবাহু ত্রিভুজটা আঁকতেছি, তোমরা একটু খেয়াল করো। সমবাহু ত্রিভুজ এমনভাবে আঁকতে হবে যেন তার প্রত্যেকটা বাহু কী হয়, সমান হয়। তো আমরা অনুমান করে আঁকলাম যে এটা একটা সমবাহু ত্রিভুজ। ওকে, তো ওকে, ওনারা যেহেতু বলছে যে সমবাহু ত্রিভুজ আঁকতে, আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, এর প্রত্যেকটা বাহু কি পরস্পর সমান। এরপর বলছে এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। মানে এটার প্রত্যেকটা বাহুর মাঝখান আমাদেরকে নিয়ে ওই মাঝখানগুলো মধ্যবিন্দুগুলো সংযোগ করে আরেকটা ত্রিভুজ আঁকতে। তো সেটা সমবাহু হবে না সমবাহু না হবে সেটা আমরা জানি না, তবে সেটা সমবাহু হবে। যদি আমি এখানে সমবাহু লিখলাম, যাই হোক তোমাদের বইয়ে মনে হয় আছে দেওয়া, বা নাও থাকতে পারে। দেখো, তো আমরা এখন প্রত্যেকটা বাহুর আসলে মিডল অপশনটা, মাঝখানটা আমরা বের করব। এখন সেটা কীভাবে বের করব, তোমরা তোমাদের বইয়ের যে তোমরা যে নর্মাল আশা করি তোমরা জ্যামিতি পারো, বা হচ্ছে পেন্সিল কম্পাস নিয়ে এই যে এভাবে ধরে অর্ধেকের থেকে বেশি নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবা, এই পাশে একটা এই পাশে একটা, দেন ওই পাশে বসাইয়া আবার দুইটা আঁকবা, এভাবে একটা এভাবে একটা। কেমন? তখন যে দুই পাশ সংযোগ হবে সেই দুই পাশ করে স্কেলটা বসাইয়া এই যে মাঝখানটা সিলেক্ট করে ফেলবা। কেমন? তো আশা করি তোমরা এটা পারো কীভাবে মাঝখান নির্ণয় করতে হবে। তো মনে করো সাপোজ এটা আসছে মিডল অপশন, আবার ঠিক সেমভাবে কম্পাসকে এখানে বসাইয়া আবার একটু অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ এপাশে একটা বৃত্তচাপ, আবার ঠিক সেমভাবে ওই জায়গায় বসাইয়া অর্ধেকের থেকে বেশি ওই সেম মাপেরই এদিকে দিয়ে এদিকে একটা বৃত্তচাপ আসবে এদিকে, অর্থাৎ দুই জায়গায় জয়েন্ট হবে, সেট করবে, তখন আবার ওই দুই পাশকে দৌড়ে টান দিলে মাঝখানে এখানে আসবে। মনে করো সেই মিডল অপশনটা এটা। এরপর ঠিক সেমভাবে এটাও তোমরা নির্ণয় করবে, এটারও মাঝখান মনে করো এটা আসছে। কেমন? তো আমরা এখন হচ্ছে এই যে তিনটা মিডল অপশন পেয়ে গেছি, এই তিনটা এখন সংযোগ করব, সংযোগ করে দেখি আসলে কি ত্রিভুজটা পাওয়া যায়। তো আমরা এই তিনটাকে সংযোগ করলাম। ওকে, এটা এটা অ্যান্ড হচ্ছে এটা। তো আমরা প্রথম ত্রিভুজের নাম দিই, সেটা হচ্ছে মনে করো এ বি সি। তো এই যে বি সি বাহুর মিডল যে পয়েন্টটা সেটা হচ্ছে ডি, আর এ সি বাহুর হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ। এগুলোর নাম দিলাম। তাহলে দুইটা ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে এ বি সি, এটা তো আমরা জানি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপর মাঝখানে যেটা পাইছি যে ডি ই এফ ত্রিভুজ, এটা কি সমবাহু কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। এখন দেখো, তোমরা আশা করি এটা সবাই জানো যে কোনো একটা ত্রিভুজের দুই বাহুর মাঝখানের দ্বারা যে সংযুক্ত বাহুটি, অর্থাৎ এই ত্রিভুজটার এ বি সি ত্রিভুজের দুই বাহুর মিডল অপশন সংযোগ করব। তাহলে এ বি বাহুর মাঝখান হচ্ছে এফ এবং এ সি বাহুর মাঝখান হচ্ছে ই। এখন এই যে দুই বাহুর মাঝখান যখন সংযোগ করে একটা রেখা আঁকলাম, এই যে ই এফ রেখাটা, এই রেখাটার দৈর্ঘ্য হবে অপর বাহুর অর্ধেক, অর্থাৎ এই যে বি সি বাহুর অর্ধেক। বুঝতে পারছো? ঠিক সেমভাবে এই যে ডি এফ বাহু, এই বাহুটা হচ্ছে কিভাবে হবে, এই বাহুটা এই যে ডি এফ বাহুটা হচ্ছে এই বি সি এবং এ বি বাহুর মাঝখানের সংযোগ রেখা। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হবে এ সি বাহুর অর্ধেক। তাইলে এই বাহুর অর্ধেক হচ্ছে এইটা, এই বাহুর অর্ধেক হচ্ছে এইটা, ঠিক সেমভাবে এই বি সি বাহুর অর্ধেক হচ্ছে এইটা। তার মানে এই বাহুর অর্ধেক এইটা, এই বাহুর অর্ধেক এইটা, এই বাহুর অর্ধেক এইটা। কেমন? এটা তাহলে যেহেতু এইটা সমবাহু ত্রিভুজ পুরোটা, তার মানে এইটাও সমবাহু ত্রিভুজ, কারণ এইটার অর্ধেক যতটুকু এটার অর্ধেকও সেম, এটার অর্ধেকও সেম। তার মানে এই তিনটা বাহু কি সেম, এটা এটা এটা। আশা করি তোমরা এইটুকু বুঝছো। এরপর কি বলছে, ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এবার এই যে ভিতরে যে ডি ই এফ ত্রিভুজ পাওয়া গেছে, বলতেছে এইটারও বাহুগুলো তোমাকে মাঝখানে বের করে ওইটার আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকো। তো মনে করো এই যে ডি এফ বাহুর মাঝখান হচ্ছে এইটা, তারপর ডি ই বাহুর মাঝখান হচ্ছে এইটা, অ্যান্ড এই বাহুর মাঝখান হচ্ছে এইটা। তো এটা দিয়ে একটা ত্রিভুজ, সেটা হচ্ছে এইটা মনে করো। ওকে, আমরা এঁকে পেলাম, সেটা হচ্ছে এটা। তো এটার আমরা আরেকটার নাম দিই, তাইলে ডি ই এফ, তো জি এইচ আই। ওকে, এটা দিলাম এটার নাম। কেমন? এরপর কি বলছে, সংযোগ করে এরপর হচ্ছে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকলাম। ওকে ফাইন।
তো এই আরেকটা আঁকার পর এবার দেখো একইভাবে পর্যায়ক্রমে 10টি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলে যদি তুমি এরকম আরও ভিতরে অনেকগুলো অর্থাৎ আরও 10টা যদি অঙ্কন করো, তারপরে বলছে এবং সর্ববহিস্থ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 64 মিলি। বলো তো বহিস্থ ত্রিভুজ কত? এখানে কিন্তু আরও ভিতরে কিন্তু আরও অনেকগুলো ত্রিভুজ আঁকছে, এগুলোর অর্ধেক করে করে আরও ত্রিভুজ আঁকতে বলতেছে তোমাকে 10টা। কেমন? তুমি আরও 10টা আঁকবা এইভাবে। ওকে, আস্তে আস্তে ভিতরের দিকে যাবে। যাই হোক, তো আমাদের বলছে সর্ববহিস্থ এই যে এবং সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই যে সবচেয়ে বড় যে ত্রিভুজটা, সবচেয়ে বাইরে যেটা সর্ববহিস্থ, সেটার প্রতি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই যে এখান থেকে মনে করো এখান পর্যন্ত, এটা বাহু হচ্ছে কত? 64 মিলিমিটার। কত? 64। এখন এইটা যদি 64 হয়, এটা কত? এটাও 64। এটা কত? এটাও 64, কারণ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে এখন বলো তো এইটা যদি এই বাহুটা যদি 64 হয়, তাহলে এই বাহুটা কত? এই যে DF বাহুটা কত? অবশ্যই এটা কি হবে? 64-এর অর্ধেক, অর্থাৎ এটা 32 হবে। এই বাহুটা 32, আবার এই বাহুটা কত? এটাও যেহেতু 64, যেহেতু এই পুরোটা সমবাহু, তার মানে এটা যদি 64 হয় তাহলে এই বাহুটা কত? এই বাহু হচ্ছে 32। আবার এই বাহুটা এই বাহুর অর্ধেক, তার মানে এটাও 64 হলে এই বাহু হচ্ছে 32। আবার আমরা তাহলে এটা বুঝে গেলাম এটা হচ্ছে 32। আমি এখানে লিখে দিতে পারি, তোমরা আশা করি বুঝতেছ যে এটাও 32, তাহলে এটাও 32, এই বাহুটাও হচ্ছে 32। কেমন? আবার দেখো এই যে এই 32 করা যে সমবাহু ত্রিভুজ, সেইটার আবার মাঝখান দ্বারা কিন্তু গঠিত এই আরেকটা GHI ত্রিভুজ। তাহলে এই যে GI বাহুটা, এই বাহুটা হচ্ছে এই বাহুর অর্ধেক, তাইলে এই বাহু হচ্ছে 32, তাইলে এই বাহু কত? 32-এর অর্ধেক, তাহলে কত হবে? 16। কেমন? তাইলে এই ভিতরের বাহুটা হবে হচ্ছে 16, এটাও হবে 16, কারণ এই বাহু হচ্ছে 32, তাহলে 32-এর অর্ধেক হচ্ছে এটা 16। এই বাহু হচ্ছে 32, তাহলে 32-এর অর্ধেক এটা হচ্ছে 16। আশা করি তোমরা বুঝছো যে কিভাবে আমাদেরকে ত্রিভুজটা নির্ণয় করতে হবে। তো বলছে এরপরে 10টা বের করতে, 10টা আমরা ভিতরে মনে করো যে সাপোজ এখানে 10টাই আছে, আমি ভিতরেরটা আর লিখলাম না, এটা একটু মুছে দিই যাতে করে তোমাদের দেখতে অসুবিধা না হয়। ওকে, তো সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে? এই যে 10টা ত্রিভুজ আঁকবা, এই সবগুলো তোমাকে কি বলতেছে? পরিসীমার সমষ্টি, সবগুলো পরিসীমাগুলোকে কি করবা? যোগ করবা। সেটা কত হবে? তো আমরা এটা খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে করে ফেলবো। তো চলো আমরা শুরু করি। তো আমরা এখানে লিখি সর্ববহিস্থ যে আমাদের ত্রিভুজটা আছে সেটার বাহুর দৈর্ঘ্য। তো আমরা লিখি এখানে যে সর্ববহিস্থ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 64 মিলিমিটার। এটা আশা করি তোমরা জানো যে সবচেয়ে বড় যে ত্রিভুজ বাইরে, সেটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত? 64 কি মিলিমিটার। তো এটার পরিসীমা বের করব। এটার পরিসীমা প্রথম বড়টার পরিসীমা। এখন পরিসীমা কি? কোনো জিনিসের পরিসীমা মানে সেটা চারপাশ যোগ করে ফেলা। তাইলে এটার কয়টা বাহু? 1টা 2টা 3টা, এই 3টাকে আমরা যোগ করে ফেলবো, অথবা 3 দিয়ে এই একটা বাহুরে গুণ করে দিলেই 3টার মান পাওয়া যাবে। তাহলে আমরা লিখি সর্ববহিস্থ ত্রিভুজের পরিসীমা। কেমন? এটা পরিসীমা লিখি। ওকে, তো এটার পরিসীমা সমান সমান হচ্ছে 64 গুণ হচ্ছে 3 সমান সমান 3 4 12 2 হাতে থাকে 1 3 6 18 18 1 9, অর্থাৎ 119 মিলিমিটার। আশা করি তোমরা বুঝছো। তার মানে এই যে আমাদের সর্ববহিস্থ যে ত্রিভুজ, সেটার পরিসীমা আমরা পেয়ে গেলাম হচ্ছে 192 মিলিমিটার। আশা করি তোমরা বুঝছো। এরপর হচ্ছে এর ভিতরে যে ত্রিভুজটা আছে, তো সেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেটা তো আমরা বুঝে গেলাম। তারপরে আমরা এখানে লিখব, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা উহার তৃতীয় বাহুর অর্ধেক। অর্থাৎ ত্রিভুজের যে কোনো কি বাহু? দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা উহার তৃতীয় বাহুর অর্ধেক। তার মানে এই যে তৃতীয় বাহু, এই যে BC বাহু, কেমন? এই বাহুর অর্ধেক হচ্ছে কোন বাহু? FC বাহু। তাইলে আমরা লিখতে পারি সুতরাং F বা EF বাহু, সুতরাং EF বাহু সমান সমান হচ্ছে আমাদের কোন বাহু? এই বাহুর অর্ধেক, অর্থাৎ এটার 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ BC ভাগ হচ্ছে 2 সমান সমান BC বাহুর দৈর্ঘ্য কত? যেহেতু সবগুলো সমবাহু, তার মানে 64, তাহলে 64 ভাগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে কত? 64কে 2 দিয়ে ভাগ করলে 32, তার মানে এটা হচ্ছে 32 মিলিমিটার। তাহলে এই বাহু যদি 32 হয় আর এটাও 32, এটাও 32। কেমন? তো আমরা লিখি সুতরাং EF সমান সমান হচ্ছে কি? DG সমান সমান হচ্ছে আমাদের DE।
কেমন, এগুলো সবগুলো যেহেতু সমান, কারণ এগুলো সবগুলোই হচ্ছে 32 করে হবে, কারণ প্রত্যেকটা এর আগেরগুলো হচ্ছে সবগুলো 64 করে ছিল। সো এটাও সমবাহু ত্রিভুজ, আশা করি তোমরা বুঝছো। তো এখন এই যে DEF ত্রিভুজ, এইটার যে পরিসীমা আছে সেটা আমরা বের করি। তো আমরা লিখি সুতরাং DEF ত্রিভুজের পরিসীমা ইকুয়াল হচ্ছে 32, আমরা কি করব, 32-এ 3 দিয়ে গুণ করব। সো 32 গুণ হচ্ছে 3 সমান সমান 3 দুগুণে 6 আর 3 তিরিকা 9, অর্থাৎ 96 মিলিমিটার। কেমন, এটাও মিলিমিটার, আশা করি বুঝছো। তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32, আর হচ্ছে ঠিক এই 32-এর 3 দিয়ে গুণ করলে অর্থাৎ 3 32 হচ্ছে এই যে 32 যোগ 32 যোগ 32, তার মানে 96 মিলিমিটার এটার পরিসীমা, এই যে DEF ত্রিভুজের পরিসীমা। ঠিক সেমভাবে এর ভিতরে যে GHI ত্রিভুজটা আছে সেটাও একইভাবে, সেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে, ওই যে GH বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে এর পূর্বের ওই যে এর আগের যে বাহুটা 32 সেটার অর্ধেক। কেমন, তাহলে আমরা লিখতে পারি একইভাবে কোন বাহু, আমরা লিখতে পারি GH বাহু, GH সমান সমান হচ্ছে ওই যে EF বাহুর অর্ধেক, তাইলে EF ভাগ হচ্ছে 2 সমান সমান 32 ভাগ হচ্ছে 2 সমান সমান 16 মিলিমিটার। আশা করি তোমরা বুঝছো। তাহলে আমাদের এই GH বাহুটা ঠিক সেইমভাবে এই বাহুটার অর্ধেক। কেমন, তো আমরা এই বাহুর অর্ধেক করলাম হচ্ছে এই বাহু দিয়ে, এই বাহুটা নির্ণয় করলাম। তো যেহেতু এটাও সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমাদের এই GH সমান সমান এই GH সমান সমান HI, এটা এগুলো সবগুলো বাহু সমান, এবং GI। কেমন, এই ত্রিভুজটাও সমবাহু ত্রিভুজ। তো এইটার পরিসীমা কীভাবে বের করবো, প্রত্যেকটা 16 16, তাহলে 3 16। কেমন, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং GHI ত্রিভুজের পরিসীমা সমান সমান হচ্ছে কত, এই 16 গুণ হচ্ছে 3 সমান সমান 3 6 18 8, 3 1 3 1 4, 48 মিলিমিটার। তো আমরা তিনটা ত্রিভুজেরই হচ্ছে পরিসীমা বের করছি। এখন আমরা এই যে কয়টা ত্রিভুজ, 1 2 3 4, আমাদের ত্রিভুজ টোটালে কয়টা, 10টা। তাহলে আমরা 10টার আসলে কি করব, পরিসীমার সমষ্টি বের করব। কেমন, তো আমি হচ্ছে জাস্ট এখানে একটু এটা মুছে দিয়ে এখানে লিখি, তোমরা একটু মনোযোগ দাও। তাহলে আমরা লিখি ত্রিভুজের পরিসীমা দ্বারা গঠিত দ্বারা প্রথম যে ত্রিভুজটা পাইলাম সেটার পরিসীমা ছিল হচ্ছে 192 যোগ পরেরটা ছিল পরিসীমা 96, পরেরটার ছিল হচ্ছে কত 48, পরেরগুলো আমরা আসলে বের করি নাই, আমরা বের করার প্রয়োজন নেই, আমরা 3টা পাইলেই হয়। আমাদের এখানে মনে করবো যে 10টা পর্যন্ত আছে। এখন এই দ্বারাটা কিন্তু একটা কি দ্বারা, এটা একটা গুণোত্তর দ্বারা, কারণ এটারে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে প্রতিবার কি আসবে, একই সংখ্যা আসবে। তো আমরা লিখি যে এখানে এটা আমরা বুঝে গেলাম যে এটা গুণোত্তর দ্বারা, কারণ সমান্তরাল গুণোত্তর দ্বারা আশা করি আমরা সবাই জানি। তো এখানে প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে কত, এ ইকুয়াল হচ্ছে 192, তারপর হচ্ছে সাধারণ অনুপাত, ওকে সাধারণ অনুপাত আর সমান সমান কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করি, অর্থাৎ 96 ভাগ হচ্ছে 192 সমান সমান কত হবে, 1/2 হবে, হাফ হবে। কেন, 96 দুগুণে 192, তাহলে 1/2। তাহলে আমরা সাধারণ অনুপাত আর হচ্ছে কি আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের প্রথম পদ। তাহলে আমরা যেহেতু এই প্রথম পদ আর সাধারণ অনুপাত পেয়ে গেছি, তাইলে আমরা 10টা পদের সমষ্টি বের করতে পারবো না, কারণ প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা আছে, তাইলে 10টা পর্যন্ত যেটা আসবে সেই মানগুলো আমরা বের করতে পারবো। কেমন, তাইলে আমরা লিখি দ্বারাটির 10টি পদের সমষ্টি। কেমন, অথবা আমরা লিখি প্রথমে যে আমরা জানি লেখার সূত্রটা লিখে ফেলি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি মানে যোগফল, সেটাকে Sn দিয়ে প্রকাশ করা হয়। Sn ইকুয়াল হচ্ছে a ইন্টু, যেহেতু এখানে r এর মান হচ্ছে 1 থেকে ছোট, সো 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই হচ্ছে 1 মাইনাস r। এটা আশা করি আপনারা সবাই জানেন এই সূত্রটা, আমরা এটা একটু মুছে নিচ্ছি। সুতরাং n সংখ্যক, তাহলে আমাদের দ্বারা কয়টা, 10টা, তাহলে আমরা লিখি সুতরাং 10টি ত্রিভুজের কেমন পরিসীমার সমষ্টি
একই কথা, সমষ্টি S10 ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি, তাহলে এর মান আমাদের কত, প্রথম পদ হচ্ছে 192 ইন্টু 1 মাইনাস আর এর মান আমাদের কত, হাফ, কেমন, তো 1/2 ইন্টু হচ্ছে কত, পাওয়ার কত, n, তাহলে n এর মান কত, যেহেতু এটা 10, সো n এর মান হচ্ছে আমাদের 10 আর 1 মাইনাস আর মানে 1 মাইনাস আর এর মান যেহেতু হাফ। ওকে, তো সমান সমান দিলাম, তো উপরে হচ্ছে 192 ইন্টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে এখানে 1 এর উপর পাওয়ার যদি 10 হয় 1ই হবে, আর 2 এর উপর পাওয়ার যদি 10 হয় তাহলে হবে হচ্ছে 1024। আশা করি তোমরা বুঝতেছ। আর 1 মাইনাস 2, তো নিচে হচ্ছে 2, 2 একে 2 মাইনাস হচ্ছে 1। ওকে, এর পরের লাইনে আমরা করি সমান সমান 192। ওকে, তো গুণ দিয়ে দিতে পারি আমরা এখানে সরাসরি, অথবা ব্র্যাকেট দিলাম, তো নিচে হচ্ছে কত, 1024। তোমরা একটু মোবাইলটা রোটেট করে নিবা যেন স্পষ্ট দেখতে পাও, কেমন। ওকে, 1024, তো 1024 দিয়ে একের গুণ করলে কত হয়, 1024ই। ওকে, মাইনাস 1 আছে, -1। ওকে, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 2, আর 2 এর থেকে 1 গেলে 1। ওকে, আমি যদি একটু এপাশে করি, দেখো সমান সমান, তো উপরে হচ্ছে আমাদের কত, 192 ইন্টু নিচে হচ্ছে এখানে একটু এটা এদিকে দিই, নিচে হচ্ছে কত, 1024, আর উপরে হচ্ছে 1024 থেকে 1 গেলে 1023। ওকে, 1023, আর নিচে তো 1/2 এটা আছেই। সমান সমান, এবার হচ্ছে আমরা কি করব, জাস্ট হচ্ছে এইটাকে, এই যে দুইটা ভগ্নাংশ দেখো, এই যে 192 গুণ, কারণ গুণের বেলা উপরেরটার সাথে গুণ হয়ে যায়, যে 1023, আর নিচে হচ্ছে 1024। তো এই যে 1/2 এটার সাথে ভাগ আকারে আছে, তো আমরা এখানে একটা গুণ লেখা এটার উল্টাই দিতে পারি, অর্থাৎ উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 1। তো সবগুলো গুণ, যখন দুইটা ভগ্নাংশ আমরা গুণ করব সবগুলো উপরের গুলো গুণ হয়ে যাবে, আর নিচের গুলো কি, নিচের সাথে গুণ হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে 192 গুণ হচ্ছে 1023 গুণ হচ্ছে 2, আর নিচে হচ্ছে এটার সাথে এক গুণ করলে এটাই হবে, অর্থাৎ 1024। তো উপরে সবগুলোর গুণ যদি করি তাহলে হবে হচ্ছে 3,92,832, আর নিচে হচ্ছে আমাদের কত, 1024। তো এটাকে যদি তুমি এই 3,92,832কে যদি 1024 দিয়ে ভাগ করো তাহলে হবে হচ্ছে 383.625। তো এটাই হচ্ছে আমাদের উত্তর, যে দ্বারাগুলো সবগুলো, অর্থাৎ এই সবগুলো ত্রিভুজের পরিসীমাকে যোগ করলে হবে 383.625। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ একটা অঙ্ক। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এরপরের পার্টে আমরা হচ্ছে এরপরের যে 10 নাম্বার, এরপর 11 নাম্বার, এভাবে সবগুলো অঙ্ক করবো। দেন হচ্ছে আমরা তৃতীয় যে অধ্যায়টা আছে সেটা করব। সবাই ভালো থাকবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।